আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হচ্ছে মুসলিমদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সোমবার সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। ভোরের আলো ফোটার পরপর জাতীয় ঈদগাহের উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তি নিয়ে ঈদগাহে আসেন তারা। নামাজ শুরুর আগেই পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় জাতীয় ঈদগাহে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন ঈদের জামাতে ইমামতি করেন। পরে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এরপর কোলাকুলিতে মেতে ওঠেন সবাই। বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করেছি। সারা পৃথিবীতে যেন মুসলমানদের মধ্যে মিল থাকে, তাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ থাকে, বিশেষ করে ফিলিস্তিনের জন্য এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যায়। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা হচ্ছে সেটা অমানবিক, সেটার জন্য আমরা দোয়া করেছি। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর 5টি জামাত অনুষ্ঠিত হয়। দাদা দাদি, নানা নানুর আত্মার মাগফিরাত কামনা করেছি। আজকে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ জানি আমাদের কুরবানিগুলো কবুল ও মঞ্জুর করেন। পরে সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পশু কুরবানির উদ্দেশ্য গোশত খাওয়া নয়, বরং এর মধ্য দিয়ে ত্যাগের মহান শিক্ষা লাভ করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। ইসলাম ধর্মমতে পশু কুরবানি অনেক ফজিলতপূর্ণ। তাই ঈদের নামাজ শেষে পশু কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুসলমানরা। নাজিফ ফরাইজি, আরটিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। পশু কোরবানির শেষে রাজধানীতে এখন চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম। বেলা 2টার দিক থেকে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন ঢাকার 2 সিটির মেয়র। পূর্ব ঘোষণা অনুযায়ী রাত 8টার মধ্যে বর্জ্য অপসারণ শেষ হয়েছে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়ে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলিনুর তাপস আগামীকালের মধ্যে কোরবানি শেষ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকাবাসীকে 24 ঘন্টার মধ্যেই একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগর ইনশাআল্লাহ আমরা উপহার দিতে পারবো। একই জায়গায় যে সবচেয়ে বেশি পশু কোরবানি দিবে সেই ওয়ার্ডের কে আমি পুরস্কৃত করতে চাই এবং বেশি বরাদ্দ দিব সেখানে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার সকালে গণভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। মানুষের মনে ঈদের খুশি নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ অক্টোপাসের মতো বন্দী অবস্থায় আছে, তারা কোনো দিক দিয়ে ভালো অবস্থায় নেই। আব্বাস অভিযোগ করেন, দেশের মানুষের কথা বলার অধিকার নেই, না খেয়ে মরে গেলেও কথা বলতে পারছে না। এ থেকে উত্তরণের জন্য দেশবাসীকে সব ভয়ভীতি কুরবানি দিয়ে সরকারকে মোকাবেলা করার আহ্বান জানান। এই দেশে মানুষ হচ্ছে কথা বলতে পারে না, কথা বলার অধিকার নাই, না খেয়ে মরে যাবে কিন্তু কথা বলতে পারবে না। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমস্ত দেশবাসীকে আজকে এই দিনে, এই কোরবানির দিনে
সমস্ত ভয় ভীতিকে কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিন। সরকার দাম ঠিক করে দিলেও ট্যানারির মালিক ও আড়তদাররা সেই দামে চামড়া কিনছে না বলে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ী ও বিক্রেতারা। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, বেশি দাম আদায় করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মোড়। বহু বছর ধরেই ঈদের দিন এখানে চামড়ার কেনাবেচা হয়ে আসছে। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে চামড়া নিয়ে আসেন সংগ্রহকারীরা। এখানকার ক্রেতারা মূলত বিভিন্ন ট্যানারি ও আড়তের মালিক বা তাদের প্রতিনিধি। চাহিদা মাফিক চামড়া পাওয়ার আশা তাদের। এবার ইনশাল্লাহ মোটামুটি ভালোই অবস্থা, তো মালের দাম তো বেশি হচ্ছে আমার মনে হয়, তো গতবার একটু বেশি। এবার নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় মাঝারি আকারের লবণযুক্ত চামড়ার দাম হওয়ার কথা 1400 থেকে 1500 টাকা, যেখানে প্রতি চামড়ায় খরচ বাবদ ধরা হয় 250 টাকা। অথচ এখানে এসব চামড়া বিক্রি হচ্ছে 700 থেকে 850 টাকায়, আর ছোট চামড়া 300 থেকে 400 টাকায়। আমাদের এখানে দেখা যাচ্ছে আজকে রেট আছে 800 টাকা 900 টাকা। বড় মাল যেগুলো হচ্ছে বিগ মাল নির্ধারিত দামে, তো বড় মালগুলো হচ্ছে, ছোট মালগুলো দেখা যায় ওগুলো তো নির্ধারিত দামে যাচ্ছে না। মাল ছোট হলে তো ওগুলো আমাদের বাদ হয়ে যায় অনেক। গভর্নমেন্ট যেভাবে রেট বেঁধে দিছে আমরা ওইখানেই আছি, ওইভাবেই নিতেছি। বহু কষ্টে পশুর চামড়া সংগ্রহ করে এনেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশা ছিল ফরিয়াদের মুখে। কেউ কেউ ভালো দাম পেলেও অনেকেই বেশ সস্তায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বেসলাম 800, এটা আবার বাদ দিল 25টা। বাদ কয় এরা চলতো না, হ্যাঁ ইচ্ছা কোনো সমস্যা নেই, হ্যাঁ ইচ্ছা নিমু না, হ্যাঁ ইয়া করে পারা যেত না, হ্যাঁ যেটা করবে হিসাব করে কিনা পরে এখানে আসা পরে কয় 300 টাকা, আর বড় চামড়া 800 টাকা কিনছি। আমার বাকি চামড়া লস। আমরা যে রেটে কিনি রেটের সাথে মিলে না। মার্কেটে আসলে আমরা এই রেট পাই না তো ভাই, এটা খালি ওই টিভিতে বা ওইখানে, এটা আমরা বাস্তবে এটা পাই না কখনো। ক্রেতাদের দাবি ভালো দামেই চামড়া কিনছেন তারা, তবে মৌসুমি ব্যবসায়ীদের কেউ কেউ বেশি দামে চামড়া কেনায় সমস্যা হচ্ছে। ওনারা তো এগুলো ব্যবসায়ী না, ওনারা আজকে ঈদ মৌসুমি পোস্টার চলতেছে 800 টাকা। আপনি যদি এখন 1000 টাকা করে নিয়ে আসেন, ওই ড্যামেজটা ব্যাপারীকে দিবে না। আমরা কম দিলে আমরা কম দিলে তো আমাদেরকে মাল দিত না, দিত কম দিলে কি আমাদেরকে এত মাল দিত? শুধুমাত্র কোরবানির ঈদে সারা বছরের প্রায় 80 ভাগ চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। শরীয়ত খান, RTV, ঢাকা। বন্যা পরিস্থিতির অবনতিতে সিলেটবাসীর ঈদ আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে। সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে পানিবন্দী নগরীর বাসিন্দারা। এছাড়া উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়। পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতে। সকালে পানি ডিঙিয়ে তীব্র ভোগান্তি নিয়ে ঈদগাহে নামাজ আদায় করেন বন্যা কবলিতরা। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে গত 24 ঘন্টায় 173 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জার্মানির বন শহরে অনুষ্ঠিত হচ্ছে ডয়েচে ভেলের 2 দিনব্যাপী বার্ষিক আয়োজন গ্লোবাল মিডিয়া ফোরাম। শেয়ারিং সলিউশনস বা সমাধান ভাগাভাগি করে নেওয়াই এবারের গ্লোবাল মিডিয়া ফোরামের মূল মন্ত্র ঘোষণা করা হয়েছে। এই আয়োজনে সামিল হয়েছেন বিশ্বের 100টিরও বেশি দেশ থেকে আসা 1,500-এরও বেশি গণমাধ্যম কর্মী। সাংবাদিকতায় ঝুঁকি, ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার নানা দিক নিয়ে আলোচনা হচ্ছে এবারের গ্লোবাল মিডিয়া ফোরামে। পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন, অর্থনৈতিক চাপ ও সাংবাদিকদের ঝুঁকির প্রসঙ্গে আলোচনা করবেন সম্মেলনে আগত অতিথিরা। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যম RTVর CEO সৈয়দ আশিকুর রহমান। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 60 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের 2টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের শেষ দল হিসেবে সুপার 8 নিশ্চিত করা বাংলাদেশ খেলবে 1 নম্বর গ্রুপে, যেখানে বাংলাদেশের খেলতে হবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। অপরদিকে গ্রুপ বিতে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ,
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। এন্টিগায় আগামী 21 জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল 6:30টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। শান্ত মুস্তাফিজদের দ্বিতীয় ম্যাচ 22 জুন ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচের ভেন্যুতেই খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে। বাংলাদেশ সুপার 8 পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে আফগানিস্তানের বিপক্ষে। 25 তারিখে সেই ম্যাচটি হবে কিংস্টাউনে সকাল 6:30টায়। সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতে সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।